ডেথ সার্টিফিকেট ছাড়াই তড়িঘড়ি মরদেহ নিতে স্বজনদের চাপ দেওয়া হয় হাসপাতালে। নেপথ্যে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আর মৃত্যুহার কম দেখানোর ব্যবসা। যে কাগজটাতে আপনি সিগনেচার করেছেন সেই কাগজটা আপনাকে দিয়েছে? না ওটা উনি রেখে দিয়েছে। ওইটাই তো ইসিজির কাগজ। উনি তো রেখে দিয়েছে ওটা। যদি ওই টিকিট ছাড়া তাকে এমনি মৌখিকভাবে বলে ছেড়ে দিলেন, এটির সুযোগ। অনুমোদন নেই, তবুও চলছে স্লিপার বাস। আকৃতি বদলে তৈরি হচ্ছে ডাবল ডেক। সড়ক দাপিয়ে বেড়ালেও দায় নিচ্ছে না বিআরটিএ। এখনো স্লিপারের অনুমোদন দেয়নি। সেক্ষেত্রে আমরা যে গাড়িগুলো তথ্য পেয়েছি সেগুলো আমরা রেজিস্ট্রেশন বাতিল করেছি। ওয়ার্কশপগুলোতেও অভিযান করব যেখানে যে ইনলিগালি তৈরি করছে। অথরিটির দায়িত্ব হচ্ছে তদারকি করা, নিয়ম ব্যত্যয় করে এই যে ডবল ডেকার বাস তৈরি হচ্ছে সিঙ্গেল ডেকের, সেটা আপনার বন্ধ করতে হবে। আরাকান আর্মির হাতে এনআইডি যাওয়ার ঘটনা তদন্ত করছে ইসি। মিলেছে প্রাথমিক সত্যতা। যমুনায় সংবাদ প্রচারের পর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি। এটা আমি ইনভেস্টিগেট করে দেখি যে বিষয়টা সঠিক কিনা। যদি সঠিক হয় এটা অবশ্যই এটা কনসার্নের বিষয় এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে প্রবাসী বাড়িতে গুলিবর্ষণের রহস্য উন্মোচন হয়নি। চাঁদার দাবিতে হামলার পর থেকে সিসিটিভি ফুটেজ পাচ্ছে না পুলিশ। নানা কারণে উজাড় হচ্ছে ময়মনসিংহে সন্তোষপুর বনাঞ্চল। প্রাণ প্রকৃতি রক্ষায় ইকো পার্ক তৈরির উদ্যোগ। উচ্ছেদ ও জীবিকা হারানোর শঙ্কায় স্থানীয়রা। রাজশাহীর মিডল চর ঘিরে পর্যটনের হাতছানি। অপার সৌন্দর্যের ডালি সাজানো পদ্মার চরাঞ্চল মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ঘিরে ধোঁয়াশা কাটছে না। ক্ষুব্ধ হয়ে তদন্ত চেয়ে মার্কিন রাজনীতিবিদদের চিঠি। ভুলভাবে উপস্থাপনের দাবি প্রতিরক্ষা মন্ত্রীর। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। হাসপাতালে আনার পর মৃত্যু নিশ্চিত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেয়া হচ্ছে না ডেথ সার্টিফিকেট, বরং স্বজনদের দ্রুত মরদেহ নিয়ে চলে যেতে দেয়া হচ্ছে তাগাদা। এতে হারিয়ে যাচ্ছে হাসপাতালে আনার প্রমাণও। কেন এমন হচ্ছে? অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। রহিমের ক্যামেরায় মশিউর অনিকের রিপোর্ট। প্রতিদিনই হাসপাতালে আসে অসংখ্য সংকটাপন্ন রোগী। কেউ চিকিৎসা নিয়ে ফিরে যান, কারো আর ফেরা হয় না। রাত ৩টা, হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে রোগী। ইমার্জেন্সির ডাক্তার ইসিজি করে মৃত্যু নিশ্চিত করলেন। এরপরই শুরু সিন্ডিকেটের তৎপরতা। অনুসরণ করি আমরা। হাসপাতালের ওই ওয়ার্ড বয় আমাদের দ্রুত মরদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, সাথে পৌরসভা বা অন্য কোথাও থেকে সনদ নেওয়ারও পরামর্শ তার। স্বজনদের বলা হয় সাথে নিতে পারবেন না হাসপাতালের কাগজপত্র। সার্টিফিকেট দেওয়া হয় নাই। যে কাগজটাতে আপনি সিগনেচার করেছেন সেই কাগজটা আপনাকে দিয়েছে? না ওটা উনি রেখে দিয়েছে। ওইটাই তো ইসিজির কাগজ। উনি তো রেখে দিয়েছে ওটা। অর্থাৎ হাসপাতালে আনার কোনো আনুষ্ঠানিক রেকর্ড রোগীর স্বজনদের হাতে থাকবে না। কি জবাব হাসপাতাল ইমার্জেন্সির? জানি না, কিন্তু একটা ছবি দিতে বললে আমাদের নেই। তাহলে আমরা বলবো যে হাসপাতালে আনা হয়নি। এবার সাংবাদিক পরিচয় জানতে চাই, কেন দেওয়া হয় না কোনো কাগজপত্র? ডেথ সার্টিফিকেট মানে অটোপসি দেওয়া। সেই অটোপসিটা আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে নিতে হবে। এই কথাটাই তো আপনাকে বলেছি। আপনি বললেন যে ডেথ সার্টিফিকেট ছাড়া নেওয়া যাবে, কিন্তু কোনো কাগজপত্র দেওয়া যাবে না। কেন বলেন তো? এটা পরিচালক সাহেবের যা
আমাদের স্যারেরা যা বলছে তাই আমরা শুনছি। এক কিশোরী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, পুলিশ কেসও আছে। তারপরেও আইনি পদক্ষেপ ছাড়াই পরিবারের কাছে হ্যান্ডওভার করা হচ্ছিল মরদেহ। তো আপনার এই কাগজটা একটু দেখতে পারি? এটা তো পুলিশ কেস, তাই না? পুলিশ কেস এখন কীভাবে বলবো? আপনি তো এখানে লিখছেন পুলিশ কেস, এটা কী সমস্যা ছিল? ওই যে হ্যাঙ্গিং, ফাঁসি দেওয়া, এই যে তাই না? তাহলে এই পাশে এটা কেন দিলেন? এটা ভুল হয়েছে। এটা ভুল হয়েছে। কি লেখা ছিল এখানে? আমি আমার স্বজনের মৃতদেহ কোনো প্রকার সনদপত্র এবং ময়নাতদন্ত ছাড়া ফেরত যেতে চাই। এতে কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পুলিশ আসবে, পুলিশ আসার পর যদি মনে করে যে উনি লাশটা ছেড়ে দিবে, ছাড়বে, না হলে আপনার এটা কিন্তু অটোপসি হবে, এটা ওনাকে বলা হয়। তো যখন এটা বলা হয়, ম্যাক্সিমাম পার্টি বলে কি যে ভাই আমার এই ঝামেলায় দরকার নেই, আমাকে লাশ ছেড়ে দেন। অভিযোগ আছে তড়িঘড়ি করে মরদেহ বের করায় স্টাফদের পাশাপাশি ভূমিকা রাখে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তাদের টার্গেট থাকে দ্রুত কে কত বেশি মরদেহ পরিবহন ও তা থেকে আয় করতে পারল। অন্যদিকে নথিতে নাম না থাকায় মৃতের হার বা ডেথ রেট কম দেখাতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। ওরাও হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে নেয় বা করে নেয়, ওরা 20,000 আনে না, 10,000 আনে না, 5,000 আনে না, 15,000 আনে, সেটা তো আমরা জানি না। এটা ওদের বিজনেস। মানে এখানে এরকম একটা সিন্ডিকেট হয় এটা জানি। হাসপাতালে আনার পর মৃত্যু নিশ্চিত হলে ডেথ সার্টিফিকেট ছাড়া হাসপাতাল ত্যাগের কোনো সুযোগ নেই বলছে স্বাস্থ্য বিভাগ। যদি ওই টিকিট ছাড়া তাকে এমনি মৌখিকভাবে বলে ছেড়ে দিলেন, এটির সুযোগ নেই। যদি উনি কোনো ক্লু পান, ডেথের কারণ লিখবেন, আর না হলে উনি ব্রড ডেট হিসেবেই উনি ওনার ওই টিকিটের উপরেই উনি এটা সত্যায়ন করে দিবেন কিংবা উনি লিখে দিবেন। মেডিকেল এথিক্সে তরুণ ডাক্তারদের যে পদ্ধতিগুলো শেখানো হয় তারই কিছু কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না হাসপাতালগুলোতে। প্রশ্ন হচ্ছে, এই নিয়মের ফাঁকে যদি কোনো অপরাধী অপরাধ করে বের হয়ে যায়, তবে তার দায় কিছুটা হলেও কি হাসপাতাল কর্তৃপক্ষের উপরে বর্তায় না? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটায় বেঙ্গল পরিবহনের একটি বেপরোয়া ডাবল ডেকার স্লিপার বাস। অনুসন্ধান বলছে মধ্যম সারির মোটরযান হিসেবে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নিয়ে আকৃতি বদলে তৈরি করা হয় এই ভারী ডাবল ডেকার বাস। সাধারণ বাসের বডি কেটে ওপর নিচ 2 তলা কেবিন করায় গাড়ির ভর কেন্দ্র সরে যায়, ফলে হাইওয়েতে উচ্চ গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায় চালক। বিআরটিএ বলছে দেশে স্লিপার বাসের কোনো অনুমতি নেই, তথ্য পেলে ব্যবস্থা নেন তারা। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন শুধু রেজিস্ট্রেশন দিয়েই দায় এড়িয়ে যাচ্ছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সহকর্মী তানবীর সিদ্দিক টিপু। ঢাকা সিলেট মহাসড়ক। 7 আগস্ট সকালে সিলেট থেকে যাত্রী বোঝাই ইউনিক পরিবহন ঢাকায় ফিরছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা বেঙ্গল পরিবহনের বেপরোয়া স্লিপার বাসের ধাক্কা। একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার মূল্য দিতে ঝরে গেল 9টি তাজা প্রাণ। বেঙ্গল পরিবহনের এই ডাবল ডেকার বাসটি 3 মাস আগে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেয় মধ্যম সারির মোটরযান হিসেবে, অর্থাৎ যাত্রী মালামাল সহ মোটরযানটির সর্বোচ্চ ওজন হওয়ার কথা 7.5 থেকে 12 টনের মধ্যে। কিন্তু বাসটির আকারে বিকৃতি ঘটিয়ে তৈরি করা হয় ডাবল ডেকার স্লিপার বাস। একটি সাধারণ মানের ডাবল ডেকার স্লিপার বাসের ওজন হয় ভারসহ 16 থেকে 19 টন বা তারও বেশি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে বাসের ভারী যন্ত্রাংশ থাকে নিচের দিকে, ভরকেন্দ্র রাখা হয় মাটির কাছাকাছি। সাধারণ বাস কেটে উপর নিচ 2 তলা কেবিন তৈরি করায় উপরের বার্থে থাকা যাত্রী ও মালামালের কারণে বাসের সামগ্রিক ভরকেন্দ্র অনেক উপরে উঠে যায়। সামান্য বাঁক নিলেই উপরের অংশ নিচের চ্যাসিসের তুলনায় বেশি হেলে পড়ে। এই অবস্থায় বাসটি আর চালকের নিয়ন্ত্রণে থাকে না। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী রেজিস্ট্রেশন নেয়ার পর মোটরযানে কোনো পরিবর্তন আনতে হলে আবার বিআরটিএ থেকে অনুমোদন নিতে হয়। নির্ধারিত মডেলের বাইরে গিয়ে মোটরযানের আকারে পরিবর্তন আনলে আছে 1 থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। ঘটনার একদিন পর বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। প্রতিষ্ঠানটি বলছে দেশে এখনও স্লিপার বাসের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে রাস্তায় 1000-এর বেশি স্লিপার বাস চলছে কিভাবে? আমাদের এখান থেকে
সিঙ্গেল টেকার যেটা নর্মাল বাস হিসাবে রেজিস্ট্রেশন করেছে। আমরা অভিযোগ পেয়েছি যে পরবর্তীতে তারা এটা বডিটাকে চেঞ্জ করে ডাবল টেকার করেছে, প্লাস ডাবল টেকার না স্লিপারও বানিয়ে ফেলেছে। এখনও স্লিপারের অনুমোদন দেয়নি। সেক্ষেত্রে আমরা যে গাড়িগুলো তথ্য পেয়েছি সেগুলো আমরা রেজিস্ট্রেশন বাতিল করেছি। ওয়ার্কশপগুলোতেও অভিযান করব যেখানে যে ইনলিগালি তৈরি করছে। এদিকে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির ভাষ্য, যাত্রীদের আরামায়েশের কথা ভেবেই এই সার্ভিস পরিচালিত হচ্ছে। আইনি লড়াইয়ে স্লিপার বাসের বৈধতা পাবেন এমন আশাও তাদের। যাত্রীরা আরামায়েশে জার্নি করছে, অবৈধ বলার আমি কোনো সুযোগ দেখি না। খন্দকার আব্দুল্লাহ সাহেব আবেদন করছে, ওনার আবেদনের প্রেক্ষিতে তখনকার গভর্নমেন্ট এটা ফিটনেস বন্ধ করছে। আমরা আলোচনা করতেছি, এই সরকার এটা অনুমতি দিয়ে দেবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। হাইওয়ে পুলিশ বলছে কোন গাড়িগুলো অবৈধ তা বিআরটিএ থেকে অবহিত করলে ব্যবস্থা নেবেন তারা। এটা তো টেকনিক্যাল। যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান অবশ্য দায়ী করছেন বিআরটিএকেই। বুয়েটের এই অধ্যাপক মনে করেন, রেজিস্ট্রেশন দিয়েই দায় সারছে অভিভাবক প্রতিষ্ঠানটি, নেই কোনো তদারকি। বিআরটিকে বুঝতে হবে তারা কিন্তু অথরিটি, তারা শুধুমাত্র নিবন্ধন দেওয়ার কাজ তাদের না। তাহলে অথরিটির দায়িত্ব হচ্ছে তদারকি করা, নিয়ম ব্যত্যয় করে এই যে ডবল ডেকার বাস তৈরি হচ্ছে সিঙ্গেল ডেকের, তাহলে সেটা আপনার বন্ধ করতে হবে। স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে 2025 সালের জানুয়ারিতে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। গেল জুলাইয়ে শুনানি শেষে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও স্লিপার বাস মালিক সমিতির কাছে তথ্য চেয়েছেন আদালত। শুনানির সময় একটা বিষয় সামনে আসলো, একই রেজিস্ট্রেশন নাম্বার একাধিক বাস চলছে। হয়তো দেখা গেল একটা বাস নন এসি, একটা বাস এসি। আবার এটাও আমরা ছবি দেখেছি, একটা বাসের রেজিস্ট্রেশনে একটা বাস চলছে ঢাকা টাঙ্গাইল রুটে, আর একটা চলছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রশ্ন এখন, সড়কে এত প্রাণনাশের পরেও কি ঘুম ভাঙবে বিআরটিএর? নিরাপদ সড়কে নিরাপদ যাত্রা, জাতির এইটুকু চাওয়া পূরণ হবে কবে? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মির কয়েক সদস্যের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে অনুসন্ধান শুরু করেছে নির্বাচন কমিশন। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর এর সাথে জড়িতদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভিনদেশিদের বাংলাদেশি এনআইডি কার্ড পাওয়ার ঘটনা পার্বত্য অঞ্চলে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। আর অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। বিস্তারিত রিয়াজ রায়হানের রিপোর্টে। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে এনআইডি সংগ্রহ করছেন সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা। গেল বুধবার যমুনা টেলিভিশনে এই সংক্রান্ত সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তথ্য পাওয়ার দাবি কমিশন সচিবের। কিভাবে হলো, কেন হলো, কিভাবে হলো, কি কারা কারা জড়িত সবটাই দেখবো। এটা না দেখে ছাড়বো নাকি? এটা অবশ্যই দেখতে হবে। এটা তো হওয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অনুসন্ধানে আছি, কিছু তথ্য পেয়েছি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা খুবই উদ্বেগের। একই সঙ্গে আরাকান আর্মির অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর দায় পুরোপুরি এড়ানোর সুযোগ নেই বলে অভিমত অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলামের। ভেরি আমি বলবো যে এটা ক্রাইম হাই লেভেলের। কারণ এই এনআইডি দিয়ে সে পাসপোর্ট নিয়ে ফেলবে, এই এনআইডি দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব দাবি করবে, এই এনআইডি দিয়ে সে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফেলবে, এই এনআইডি দিয়ে সে অবারিতভাবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে ঘোরাঘুরি করবে। সেখানেও একটা জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়ে থাকবে, আশঙ্কা থাকবে। তাদেরকে নজরদারি শুধু বাড়ানোর মাধ্যমে তাদের কাছ থেকে জানতে হবে তারা কিভাবে এই এনআইডিগুলো সংগ্রহ করে, কারা এর পেছনে আছে, কারা ইন্ধন দিচ্ছে। এটা এমন না যে হুট করে একজন আরাকানের লোক এখানে আসছে একটা এনআইডি দেওয়ার জন্য। বান্দরবানের থানচি থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত অন্তত 5টি বিওপি রয়েছে বিজিবির। এর মধ্যে মদক ও রিমাক্রি এলাকায় একসময় আরাকান আর্মির অবাধ যাতায়াত ছিল বলে অভিযোগ আছে। বিজিবি কর্মকর্তারা বলছেন, তারা নজরদারি বাড়িয়েছেন। এই তথ্যটি আমার কাছে আপনার নতুন এসছে। এটা আমি ইনভেস্টিগেট করে দেখি যে বিষয়টা সঠিক কিনা। যদি সঠিক হয় এটা অবশ্যই এটা কনসার্নের বিষয় এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্বত্যাঞ্চল হওয়ায় মিয়ানমার সীমান্তে প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধির চেষ্টা চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। পোরাস বর্ডার হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন নন স্টেট অ্যাক্টরগুলো এই পাশে চলে আসছে, ও পাশে চলে আসছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
15 আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা থেকে 53 নেতাকর্মীকে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে ভাটারা থানার একটি আবাসিক এলাকার এম ব্লকের 28 নম্বর সড়কের একটি ভবন থেকে আটক করা হয় তাদের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 15 আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিল তারা। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার পরিকল্পনাও ছিল তাদের। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু প্লেকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ঢাকা শহরের বিভিন্ন স্থানে সহিংসতা করারও পরিকল্পনা ছিল সমবেত ব্যক্তিদের। আটক 53 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। 70-80 জন লোক সমবেত হয়েছিল, যেখান থেকে আমরা 53 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং কিছু লোক তারা পালিয়ে গেছে। এখানে এগুলো আমাদের জানার বিষয় যে পরবর্তীতে কারা কারা এর সঙ্গে ইনভলভ ছিল, কারা অর্থায়ন করেছে এবং কারা পরিকল্পনাকারী, মূল পরিকল্পনাকারী কারা, এবং আমরা যাদেরকে গ্রেপ্তার করছি তাদের কাছ থেকে এই তথ্যগুলো আমরা পরবর্তীতে জানতে পারলে আপনাদেরকে জানাবো। টাইগারদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে লাল সবুজের দাপট। 23 বছর আগের সেই অসহায় আত্মসমর্পণ যেন পরিণত হয়েছে টাইগার পেসারদের এক ঐতিহাসিক রাজত্বে। এক যুগের বেশি সময়ের দীর্ঘ অপেক্ষা আর না পাওয়ার যত অবজ্ঞা, সবকিছুর জবাব মাঠে দিয়েছেন টাইগাররা। মাকগ্রা ব্রেটলির দেশে কামিন্সদের মাটিতে গুটিয়ে দিয়েছে মাত্র 198 রানে। বল হাতে তাসকিন, এবাদত হাসানরা প্রমাণ করলেন সময় বদলেছে, বদলে গেছে বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের শিরোনাম অজিদের ব্যাটিং দশ, সেই সাথে বাংলাদেশের দাপুটে বোলিং। 23 বছরে কতটা বদলেছে লাল সবুজের দেশটা, সেই জবাবটাই অজিরা পেয়েছে এমন শিরোনামে। কখনো কখনো অপেক্ষায় মিশে থাকে অবজ্ঞা। 23 বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ না পাওয়া যেন সেই কথাই মনে করিয়ে দেয়। সাকিব তামিমদের একটা প্রজন্মের তো খেলাই হয়নি রাজস্বিক এই ফরম্যাটে। কিন্তু সময় বদলেছে, এক ক্ষতবিক্ষত ইতিহাস আর এক বুক স্বপ্ন নিয়ে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনই সব প্রশ্নের উত্তর যেন মাঠেই দিল টাইগাররা। অজিদের রীতিমতো মূর্তিমান আতঙ্ক হয়ে আসলেন হাসান মাহমুদ। সেই আগুনে পড়ে খাক অস্ট্রেলিয়ার দম্ভ। এশিয়ার কোনো দেশের বিপক্ষে সর্বনিম্ন 198 রানে অল আউট। ম্যাকগ্রা, ব্রেটলি, কামিন্সদের দেশে কিনা 10 উইকেট পকেটে পড়ল টাইগার পেস ব্যাটারি। দুদিনেই টেস্ট শেষ হওয়ার সংখ্যা থাকা দলটার এমন পারফরমেন্সে তাই রীতিমতো চমকে গিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। ফক্স স্পোর্টসের শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের অন্যতম এক সেরা দিন। পাশাপাশি ফক্স ক্রিকেটের শিরোনাম প্রথম দিনেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অজিরা। স্মৃতির পাতায় ফিরে গেলে এই ডারউইনেই 2003 সালে অজিদের বিপক্ষে লাল বলে লড়াই নেমেছিল বাংলাদেশ। গ্লেন ম্যাকগ্রা আর ব্রেটলির আগুনে বোলিংয়ের সামনে সেদিন অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের ব্যাটাররা। 2 দশকের ব্যবধানে দৃশ্যপটে এবার তাসকিন, এবাদত হাসানরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে চাঁদপুরে শাহরাস্তি মডেল থানার 5 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতরাতে চাঁদপুরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য জানান। বলেন, এই বিষয়ে সত্যতা পাওয়ার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে 28 জুলাই শাহরাস্তি উপজেলার মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে স্থানীয়রা। পরে তার মোবাইলে পুলিশের কয়েকজন সদস্যের সাথে কথোপকথন, অর্থ লেনদেন সহ বিভিন্ন তথ্যের অভিযোগ ওঠে। পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের যোগ থাকার অভিযোগ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হয়। পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চূড়ান্ত তদন্তে তারা অভিযুক্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্ধ কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামে প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনার রহস্য উন্মোচন হয়নি 4 দিনেও। সিসি ক্যামেরা নষ্ট থাকায় সশস্ত্র সেই দুজনও শনাক্ত হয়নি। ঘটনার ধরন দেখে তারা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের সহযোগী বলে সন্দেহ পুলিশের। এদিকে একের পর এক এমন ঘটনায় আতঙ্ক বাড়ছে চট্টগ্রামে। তো তোর জীবন বৃত্তান্ত বড় ভাইয়ের কাছে আছে, ভাইয়া হই দিয়ে দেয় বালায় বালায় কথাবার্তার ভিতরে 50 লাখ রেডি করে দিবার লাই একবারে সেইবে স্বাধীন ভাবে আবার তাই বললেই, নইলে প্রত্যেক জায়গার ঘটনা তারা সুন্দর মতো বুঝাই দিতে হইয়ে 24 ঘন্টা সময় দিয়ে দা খালিয়ে রাতিয়ে তো খালিয়ে রাতে তুমি কল রিসিভ করতে না লাগবে, ঠিক আছে না? ফোনে 50 লাখ টাকা চাঁদা দাবির কয়েক ঘন্টার মধ্যেই চট্টগ্রাম নগরীর হামজারবাগে এই ভবন লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা, যার চিহ্ন এখনো স্পষ্ট ভবনটির মূল ফটকে।
ঘটনাটি ঘটে সোমবার রাতে। ভবনের নিরাপত্তা কর্মী জানান, দুই যুবক এসে প্রথমে বাড়ির মালিকের খোঁজ নেন, পরে ভবনের গেট বন্ধ করতে বলে। এরপরই ভবন লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। আমরা বলছিলাম এখন সকল বেজে হলো ওয়াফাত দেয় না, হয়তো না জানি জমিদার আমি না জানি ওদের এখানে ওই আন্তর্ভাগত ঘটনা হয়েছে। এখানে মানে গেটটা বাঁধি দিও আগে গেট মানে নিতে গেট আগে গেট বাঁধি গেট বাঁধে আনি থাকছে আজ তারা ফট করে নিয়ে দুম দুম গুলি করে গিয়ে। ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ, তার দুই ছেলে প্রবাসী ব্যবসায়ী। তিনি জানান, ছেলের কাছে 50 লাখ টাকার চাঁদা দাবির বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, তবে বাড়িতে গুলির পর এখন আতঙ্কে পরিবারটি। 50 লাখ টাকা দিয়ে দাও, টাকা কিনতে তোমার এত টাকার মালিক, ওদের বিল্ডিং আছে, এমন ইলবি ফ্ল্যাট আছে, এইভাবে বলছে আমাদেরকে। তো আমরা তো লিগেল আছে, আমরা কি করছি না আমরা এখানে আমরা কষ্ট করে বিদেশে ছিলাম। আমার 40 বছর আমি সৌদি আরব ছিলাম। আমার কষ্টের ফসল এগুলো বয়স দিছিল, এই বয়সে আমাকে ফোয়া করে এইরকম কথা এই শুনে কী বলে 50 লাখ টাকা দেওয়ার জন্য, মানে এইরকম আমাদের এখানে। তো ফলার বলছি বাধ্য, এটা কে করছে যাবে করে তোলে, এটাকে বন্ধ করে দেওয়া। পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীরা সম্প্রতি চট্টগ্রামে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে। এবার হামজারবাগে একই ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। আমরা পাশাপাশি থাকি, ভবনে থাকি, প্লাস আমার মেডিসিনের দোকানটা পাশাপাশি, অবশ্যই আতঙ্কিত আছে, আমরা ভয়ে আছি। এটা আইনশৃঙ্খলার অবনতি না, আইনশৃঙ্খলার অবনতি না হলে কেমন। আর যারা অপরাধী আজ পর্যন্ত কোনো অপরাধীর কি বিচার হচ্ছে? সবার মনের মধ্যে ভয় হচ্ছে, কখন আমাদের বাসায় এসে আমাদেরকে গুলি করে বসে। সবার মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছে। কালকে যেভাবে ওদেরকে গুলি করে গেছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। পুলিশের দাবি, হুমকি দেওয়ার ধরন ও কৌশল অনেকটাই মিলে যাচ্ছে বড় সাজ্জাদ গ্রুপের চাঁদাবাজির পদ্ধতির সঙ্গে। যদিও হামজারবাগের ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি, অন্ধকার থাকায় সিসি ফুটেজও নেই। এটা সাজ্জাদ বা সাজ্জাদের গ্রুপের নামটা তো ঘুরে ফিরে আসতেছে। মোবাইলে ফোন করে চাঁদা দাবি নতুন কোনো কিছু না, এটা সারা দেশে এটা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের সিম্পিত হয়েছে। যারা অপরাধী বা যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা চলছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে 10 কোটি টাকা চাঁদা দাবিতে চন্দনপুরায় শিল্পপতির বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা। জুলাই মাসে বাকুলিয়ায় ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানে তাণ্ডবেও উঠে আসে বড় সাজ্জাদ গ্রুপের নাম। ওই ঘটনায় গ্রেপ্তার হয় সাজ্জাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চল একসময় যে বন ছিল সমৃদ্ধ, জীববৈচিত্র্য রাধার দীর্ঘদিনের অবহেলা, অবৈধ গাছ কাটার মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে এখন তা অস্তিত্ব সংকটে। বন রক্ষায় সরকার 556 একর জায়গায় ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে এতে বন ও বন্য প্রাণী রক্ষার আশাবাদের পাশাপাশি উচ্ছেদ ও জীবিকা হারানোর শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। পরিবেশ সংরক্ষণ আর মানুষের জীবন জীবিকার এই দ্বন্দ্বের সমাধান কিভাবে হবে, সেই প্রশ্নই এখন সামনে। বনের পাখিদের অবাধ বিচরণের এই দৃশ্য ময়মনসিংহের ফুলবাড়িয়ার। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ঘেরা সন্তোষপুরের এই বনাঞ্চল। তবে কিভাবে ধ্বংস হয়েছে এই বন এবং বিলুপ্ত হয়েছে অসংখ্য বন্যপ্রাণী নিজের চোখেই দেখেছেন এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রবীণ বাসিন্দা নয়নতারা। বানর দেখছি, হনুমান দেখছি, বাঘ দেখছি, শকুন, এমনি কাক, গুগু পাখি। জায়গা নাই এখন কোনো থাকবো, মানুষই তাড়ে না ওগুলা কোনো থাকবো। বনের আরো ভেতরে ঢুকতেই চোখে পড়ে গাছ কেটে ফেলার চিহ্ন। শুধু বন উজাড়ই নয়, প্রকৃতি দেখতে আসা দর্শনার্থীদের অসচেতনতাও বাড়াচ্ছে সংকট। মানুষের অনিয়ন্ত্রিত চলাচলে বিরক্ত ও ঝুঁকিতে পড়ছে বন্যপ্রাণী। মাদকের আড্ডাখানা এখানে, আর পলিথিন, ময়লা, বজ্র মনে করেন এগুলো ফালাইয়া গাছের মাটির উর্বর ক্ষমতা নষ্ট করতেছে, এলাকার পরিবেশ দূষণ করতেছে। প্রায় 1200 একর জায়গার উপরে বনটা ছিল, এখন আস্তে আস্তে কমে হয়তো বা 200-300 একর জায়গার উপরে চলে আসছে, আর বাকি জায়গাটুকু আপনার আবাদি জমিতে পরিণত হয়ে গেছে।
একসময় এই বনে ছিল কাঞ্চন, বাজনা, আজুলি ও মনকাটা সহ নানা প্রজাতির বিরল গাছ। মেছোবাঘ, তক্ষক, হনুমান, হলদে পাখি, ফিঙ্গে ও বিভিন্ন সরীসৃপ সহ ছিল শতাধিক প্রজাতির প্রাণী। এখন দৃশ্যমান প্রাণীদের মধ্যে টিকে আছে প্রায় ৩০০ বানর। যে বন ছিল তাদের খাদ্য ও নিরাপদ আশ্রয়ের প্রধান উৎস, সেই আবাসস্থলই এখন তাদের জন্য অনিরাপদ। বন ও বন্যপ্রাণী রক্ষা করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বন বিভাগকেও। কিছু কিছু দুষ্কৃতকারী লোক আছে, তারা এই বন থেকে গাছ কাটার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমরা সেগুলোকে প্রতিহত করা লাগে। বিভিন্নভাবে জবরদখলের তারা পায়তারা করে এবং চেষ্টা করে, সেগুলোকে আমাকে মোকাবেলা প্রতিহত করা লাগে। জনবল স্বল্পতার জন্য অনেক সময় আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। সংরক্ষিত এই বন এলাকায় রয়েছে কৃষি জমি ও জনবসতি। বন ও বন্যপ্রাণী রক্ষায় গত ৩ আগস্ট সন্তোষপুরের ৫৫৬ একর জায়গা নিয়ে ইকো পার্ক নির্মাণের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কারো ক্ষতি হবে না, বরং যারা ওখানকার বাসিন্দা আছে তাদেরকে সরকার অবশ্যই যথাযথভাবে তাদের বসতি সেখানে থাকবে। তাদেরকে সাথে নিয়েই তাদের অধিকারকে সংরক্ষণ করেই এখানে আসলে ইকো পার্ক হবে। এই বনকে ঘিরেই জীবিকা চলে স্থানীয় অনেক পরিবারের। বনের উপর নির্ভরশীল আসমা খাতুনের মতো বাসিন্দাদের আশঙ্কা, ইকো পার্ক নির্মাণ হলে হারাতে হতে পারে ভিটে মাটি ও জীবিকার উৎস। এই দেশে যেন আমরা থাকতে পারি, কিবা যেন রয়েছি এনুকাই থাকতে পারি, যে কষ্ট করে যে কামাই কাই যেন কইরা পরে এই জমিনটুকু রাখছি আমরা। এই বনাঞ্চল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলছেন পরিবেশবিদরা। তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এর পরিকল্পনা কিভাবে কি হবে এবং এই জঙ্গল কেন্দ্রিক যে সাধারণ মানুষের জীবনধারা রয়েছে সেটি কিভাবে পরিচালিত হবে, এইসব বিষয়ে স্থানীয়দের পরিষ্কার ধারণা এখনই দেওয়া উচিত। তা না হলে এই যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন অনেকটা কঠিন হয়ে পড়বে বলছেন এলাকাবাসী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। মূল শহর আর মূল চরের মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর ঠিক মধ্যখানে জেগে ওঠা চর, স্থানীয়ভাবে তাই পরিচিত মিডল চর বলে। সম্প্রতি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে রাজশাহীর এই চরটি, হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান। অনেকেই এই চরের মনোরম পরিবেশে মুগ্ধ হয়ে সামাজিক মাধ্যমে একে ডাকছেন মিনি সুইজারল্যান্ড নামে। শান্ত পরিবেশ, সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠের সাথে নীল আকাশে সাদা মেঘের ভেলা। পদ্মা নদীর বুক চিরে জেগে ওঠা এই চরের নাম স্থানীয়রা মুখে মুখে দিয়েছেন মিডল চর। সবুজ ঘাসের সমাহার, অল্প স্বল্প বাড়ি, ঘুঘু পাখির ডাক আর সবুজের গালিচায় গরুর পাল চরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু রাজশাহী নয়, বিভিন্ন জেলা থেকে এই চরে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। আসলে সুইজারল্যান্ড কেউ এটা দেখি নাই, বাট সুইজারল্যান্ড থেকে এটা খুবই ভালো জায়গা, আমাদের খুবই ভালো লাগছে, পরিবেশ খুবই ভালো। চারিদিকে শুধু চর চর, অনেক সুন্দর প্রকৃতির সাথে, এখানে মিশে যেতে মন চায়। ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে, এই জন্য আমি আজকে পাবনা থেকে এখানে আসছি এই জায়গাটা দেখার জন্য। রাজশাহী শহর থেকে পদ্মা পারে গিয়ে মাত্র 50 টাকায় নৌকা পার হয়ে এই চরে যাওয়া যায়। কোলাহল মুক্ত ও মনোরম প্রাকৃতিক এই পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন মানুষ। তারাই এই চরের নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড। কুইক ট্রিপ বা খুব দ্রুত বা স্বল্প সময়ের মধ্যে ঘুরে আসার জন্য রেকমেন্ডেড। যারা আসবে তারা, আমি মনে করি যে সুইজারল্যান্ডে, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা যে দেখতে যাই, তারা যেরকম যে ফিল্ডটা তারা দেখতে পায়, তারা সেখানে এই ফিল্ডটা দেখতে পাবে। আমরা ভারতের মধ্যে জান্নাত জানি কাশ্মীর হিসাবে, সুইজারল্যান্ড জানি সুন্দর জায়গা হিসাবে, কিন্তু বাংলাদেশের মধ্যে আপনি এই জায়গাটা মনে হয় না পুরো বাংলাদেশে কোথাও আর পাবেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই চরে মানুষের উপস্থিতি বেড়েছে। তাই ভরা মৌসুমে নদীতে উত্তাল স্রোতে চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন চরের বাসিন্দারা। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ।
চট্টগ্রামে ৬৯ বছরের পুরনো সরকারি আঞ্চলিক মুরগি খামার প্রতিদিন যেখানে চলে নীরব কর্মযোগ্য। জরাজীর্ণ অবকাঠামো ও জনবল সংকটের পরও বছরে প্রায় ৯ লাখ ডিম, ৪ লাখ মুরগির বাচ্চা উৎপাদন, কোটি টাকা রাজস্ব আয় হয়। বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রির খবরও বেশিরভাগ মানুষের অজানা। সারি সারি শেডে হাজার হাজার মুরগি, কোথাও ডিম সংগ্রহ, কোথাও চলছে পরিচর্যার কাজ। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততা চলে চট্টগ্রামের আঞ্চলিক মুরগি খামারে। এখান থেকে বছরে বিক্রি হয় প্রায় ৪.৫ লাখ মুরগির বাচ্চা। সরকারি ৫টি খামারেও সরবরাহ করা হয় নিয়মিত। জেলার খামারি ও নতুন উদ্যোক্তারাও এখান থেকে বাচ্চা সংগ্রহ করেন। বড় পয়সা পালতে চায়, মনে করেন ১,০০০ বাচ্চা বা ২,০০০ বাচ্চা পালতে চায়, ওনাদের কিন্তু প্রথম দিনই মেরেক্স EI ৫৩,০০০ টাকা ভ্যাকসিন লাগবে। কিন্তু এই যে এগুলো যে নিতেছে, মানে আমরা সব ভ্যাকসিন দিচ্ছি। একদিনের বাচ্চা ১৫ টাকা দরে সরকারি রেটে আমরা বিক্রি করি। যারা অ্যাপ্লিকেশন করে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চেষ্টা করি বেশি সংখ্যক মানুষকে কিভাবে দেওয়া যায়। বন্দনগরীর খুলশি এলাকায় সরকারি এই খামারের কথা বেশিরভাগ সাধারণ মানুষের অজানা, যেখানে একদিন বয়সী ও ১ মাস বয়সী দু ধরনের বাচ্চা পাওয়া যায় বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে। ১০০ টাকা দিয়ে আপনি চাইলে পারবেন না, কিন্তু এটা এই সাইজের করতে গেলে আপনার ফার্ম ভাড়া, সেট, মানুষের কারেন্ট বিল সবগুলো মিলে ১৪০ টাকা পার পিস এমনি খরচ যাবে। এখান থেকে যে মুরগিগুলো নিয়ে এগুলো ভ্যাকসিন কমপ্লিট থাকে, এগুলো সুস্থ সবল থাকে। এখানে মুরগি নাকি সবার কাছে শুনলাম সবল, সুস্থ, ভালো পাওয়া যায়, রেট কম, বিভিন্ন ফ্যাসিলিটি, মুরগির জাত ভালো। এই জন্য এখান থেকে আসছি না আমাদের। এখানে মুরগিগুলো অনেক ভালো, মানে এগুলো সুস্থ থাকে। বাইরের মুরগি যদি ১০০ আনি, আপনার ৭০ পিস সুস্থ থাকে, বাকি ৩০ পিস মারা যায়। তো এগুলো তো কোনো লাভ হয় না আর কি আমার। বাচ্চা উৎপাদনের পর অবশিষ্ট কয়েক লাখ পিস ডিম বিক্রি করা হয়। এখানে দাম বাজার মূল্যের চেয়ে ডজন প্রতি অন্তত ৫০ টাকা কম। যারা জানেন তারা ভিড় করেন কেনার জন্য। ১০ বছর এখান থেকে নি মুরগিও নি, ডিমও নি। বাইরে তো এখন ডিম ১২ টাকা করে, এখানে ৮ টাকা করে নিচ্ছি, ৪ টাকা করে ডিফারেন্স। এখানে ডিমটা নিলে হয়তো সুবিধা কি, পুষ্টিগুণটা বেশি। একটা ডিম ৮ টাকা, এতে আমরা খুশি। বারগটন কিনতে গেলে অনেক দাম, সেই জন্য এখানে তো নিতে আমার। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত সরকারি খামারটির ১২টি শেডের বেশিরভাগ অর্ধশত বছরের পুরনো। তারপরও গত অর্থ বছরে প্রথমবারের মতো ১ কোটি টাকা রাজস্ব আয়ের মুখ দেখেছে। আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলছেন কর্মকর্তারা। ৬০-এর দশকে নির্মিত শেডগুলো, এগুলো বর্তমানে আসলে এই যুগে এসে এগুলা মুরগি পালনের জন্য ততটুকু উপযোগী না। আমার খামারকে আধুনিকায়ন করতে হবে, তারপর আমার ইনকিউবেটর মেশিন নতুন দিতে হবে। প্রায় ৩৪ বছরের পুরনো ইনকিউবেটর মেশিন, এগুলো যদি পূরণ করা হয় তাহলে আশা করছি যে আমাদের উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বয়সের ভারে নুচ্চ মায়ের সেবা যত্ন করেন বৃদ্ধা মেয়ে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মায়ের বয়স ১০০ ছুঁই। মেয়ের বয়সও পেরিয়েছে ৮০ কোটা। তবুও মা ফাতেমা বেগমের সেবায় কোনো কমতি রাখেন না মানিকজান। মায়ের প্রতি মেয়ের অপরিসীম এই ভালোবাসার দেখা মিলেছে নাটোরের প্রত্যন্ত এক গ্রামে। নানা অজুহাতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর যুগে শতবর্ষী মায়ের সেবা যত্নে কোনো কমতি রাখেননি আরেক বৃদ্ধা মানিকজান। নিজের চলাফেরাতে কষ্ট হলেও মাকে আগলে রাখেন পরম মমতায়। মায়ের প্রতি ভালোবাসার এমন নিদর্শন নাটোরের গড়মাটি পশ্চিমপাড়া এলাকায়। ফাতেমাকে জনমদুঃখী বললে ভুল হবে না। দেশ স্বাধীন হবার পরপরই হারান স্বামীকে। 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে ছিল তার সংগ্রামের জীবন। 1 মেয়ে আর ছেলে মারা গেছেন বছর 10 আগে। এরপর থেকে মানিকজানই তার একমাত্র ভরসা। আল্লাহর হাতে সব দিয়েছি, আল্লাহ দয়া করে দেখে লাগুক, মাসালা আমাকে চাপা থুই বিটি। মানিকজানের ভাগ্য মায়ের মতন। 20 বছর আগে স্বামী মারা যান। 1 ছেলে মৃত্যুবরণ করেছেন বছর খানেক আগে, আর 1 ছেলে স্ট্রোক করে শয্যাশায়ী। নিজে শতবর্ষী হয়েও মায়ের সেবা যত্নে কোনো কমতি রাখেন না মানিকজান। আমার মায়ের দেখাশোনার লোক কেউ নাই, আমি বিটি ছাড়া আমার মায়ের আর দেখার লোক নাই।
আমি আজ দেখি 10 থেকে 3.5 এতদিন ভরে খাচ্ছি। পাড়াপড়শি দেয়, মাছ দেয়, শাক দেয়, যার মানে তাই মাংস দেয় মুরগির, এনেকে দিয়ে আমি একসাথে করে রাঁধি বাড়ি খাই। জীবন সায়ান্নে মা মেয়েই একে অপরের ভরসা। জরাজীর্ণ ঘরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যে কোনো রকমে কাটে তাদের দিনরাত। সম্প্রতি তাদের দুর্দশার কথা জানতে পেরে দোচালা ঘর করে দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলা প্রশাসনও দিয়েছে সহায়তার আশ্বাস। আমরা এই ঘরটির কাজ শুরু করি, এখনো অনেকাংশে ঘরের কিছুটা কাজ অপূর্ণ রয়েছে। ইনশাল্লাহ আমরা পর্যায় কমিটিও বাস্তবায়ন করব। মায়ের পাশে মেয়ের যেই দাঁড়ানোর অন্য দৃষ্টান্ত, আমরা উপজেলা প্রশাসন বড়াইগ্রাম তাদের পাশে সহায়ক হিসেবে থাকতে চাই। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফাতেমা বেগমের জন্ম 1927 সালের 28 সেপ্টেম্বর আর মানিক জানের জন্ম 5 আগস্ট 1937 সালে। শাওন দত্ত, যমুনা নিউজ। বন্ধু থেকে বোন, এমনই ঘটনা হয়েছে নেদারল্যান্ডসে। প্রায় 30 বছর পর মিলিত হয়েছেন হারিয়ে যাওয়া দুই বোন। ভারতের অনাথ আশ্রম থেকে তাদের দত্তক নিয়েছিল দুটি ভিন্ন ডাচ পরিবার। শৈশব থেকে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও জানতে পারেননি কিছুই। অবশেষে এপ্রিল মাসে মাই হেরিটেজ ডিএনএ টেস্টে জানতে পারেন জন্মসূত্রে তারা আসলে আপন বোন। এরপরই আবেগঘন পুনর্মিলন হয় হারিয়ে যাওয়া দুই বোনের। দুইজনের মুখে একই হাসি, চোখে একই রকম আবেগ, চেহারার গড়নও এক দুজনের। একে অপরকে জড়িয়ে ধরে জীবনের হিসেব মেলানোর চেষ্টা করছেন তারা। সেলফি তোলার ফাঁকে চোখের জল মুছছেন নীরবে। মুখে তাদের একটাই শব্দ, মাই সিস্টার। মাঝে মাঝে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে আমাদের চোখের সামনেই। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন নেদারল্যান্ডসের দুই নারী। শৈশবে ভারতের অনাথ আশ্রম থেকে নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছিলেন মিনা ও মিনাল। তাদের বেড়ে ওঠা দত্তক ডাচ বাবা মার ঘরে। দুটি ভিন্ন পরিবারে বড় হলেও খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় মিনা গেন্টিঙ্ক ও মিনাল টিয়েজেনের। দুইজনের দেখা হয়েছিল দত্তক নেয়া শিশুদের এক সমাবেশে 1996 সালে। সেই সময় দুইজনের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করেছিলেন তারা। অন্যরাও তাদের চেহারায় মিল দেখে অবাক হয়েছিল। এক পর্যায়ে ঠিকানা নিয়ে চিঠি আদান প্রদান শুরু করেন তারা। মজা করে একে অপরকে ডাকতেন সিস বলে। সেই থেকেই মিনা ও মিনালের বন্ধুত্বের সূচনা। তবে মাঝখানে যোগাযোগ ছিল না 15টি বছর। দত্তক পিতামাতার আদর, যত্ন কিংবা ভালোবাসার কোনো কমতি ছিল না। তাও হৃদয়ের গভীরে এক শূন্যতা অনুভব করতেন তারা। খুঁজে ফিরতেন জন্মসূত্রের স্বজনদের। গত এপ্রিল মাসে মাই হেরিটেজ ডিএনএ টেস্ট বদলে দেয় তাদের জীবন। 30টি বছর পর জানতে পারেন তারা আসলে জন্মসূত্রে বোন। বাড়িতে একা ছিলাম, হঠাৎ আমার ফোনে টেক্সট আসে, আপনার ডিএনএ পরীক্ষার ফলাফল প্রস্তুত। খুলে দেখলাম তাতে লেখা মিনা বোন, এবং আমি বুঝতেই পারিনি যে এ আমার পরিচিত সেই মিনা। অবশেষে আমি নিজেকে পরিপূর্ণ অনুভব করছি। মনে হচ্ছে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছি। এটাই আমার হৃদয়ের সেই পাজলের টুকরো। সে যখন হাসছে তখন আমিও হাসছি। সত্যিই খুব ভালো লাগছে। হারিয়ে যাওয়া 30টি বছর আর ফিরে আসবে না। তবে নতুন করে জীবনে এগিয়ে যেতে চান দুই বোন। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 273 জনে। তাদের মধ্যে 227 জনেরই পরিচয় শনাক্ত করা গেছে। তবে এখনও নিখোঁজ প্রায় 400 মানুষ। ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়েছে 12,500-এর বেশি বাড়িঘর, আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 75,000। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে শেষ মুহূর্তের অভিযান। তবে 4 দিন পার হয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা কম। সোমবার স্থানীয় সময় সকালে 7.4 মাত্রার ভূমিকম্পটি কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানে, যার উৎপত্তি ছিল রাজধানী বোগোতা থেকে 280 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 96 কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন অনুভূত হয় রাজধানী সহ বেশ কয়েকটি শহরে। অনুভূত হয় আফটার শকও।
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ঘিরে যেন ধোঁয়াশা কাটছে এরা। দীর্ঘ ৮ মাসের অভিযাত্রার খাবার রসদের ঘাটতি তো ছিলই, এবার খবর মিলেছে সাগরে ঝাঁপ দিয়েছে নাবিকরাও। রণতরীতে থাকা নাবিকদের পরিবারের বরাতে একাধিক সামরিক সংবাদ মাধ্যম সেই দাবি করেছে। এই ইস্যুতে ক্ষুব্ধ মার্কিন রাজনীতিকরাও তদন্ত চেয়ে চিঠি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে। সমুদ্রে ভেসে চলার ২৫০রও বেশি দিন, সবশেষ মাটিতে পা পড়েছিল ৭ মাস আগে। এর মধ্যে গেল ৫ মাসই যুদ্ধকালীন পরিস্থিতি। ফলস্বরূপ ২৪ ঘন্টার বেশিরভাগ সময় কাটাতে হয় দায়িত্ব পালনে। এভাবেই দিন কাটছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ নাবিকের। পরিস্থিতি এতটাই গুরুতর যে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি নিজেদের মধ্যে সংঘর্ষেরও গুঞ্জন ওঠে। এছাড়াও যুদ্ধযানটিতে থাকা গোসলখানা, শৌচাগার, লন্ড্রি সিস্টেমের অচলাবস্থার খবরটিও প্রকাশ্যে আসে। খাবার ছাড়াও ঘাটতি রয়েছে সাবান, ডিওড্রেন্ট ও টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। যে নাবিকের পরিবারের সঙ্গে কথা বলেছি তারা অনেক চিন্তিত ও উদ্বিগ্ন। তারা জানেন না তাদের পরিবারের সেই সদস্যটি কেমন আছেন। তারা সবাই কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চয়তা চাইছেন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সান ডিয়েগোতে নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ক্ষোভ ও উদ্বেগের কথা জানান নাবিকদের পরিবারের সদস্যরা। রণতরীটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাজনীতিকরা। কড়া সমালোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের। দুঃখজনকভাবে আমি অবাক হইনি। আমাদের একজন প্রেসিডেন্ট, একজন কমান্ডার ইন চিফ আছেন যিনি সেনাদের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে উপহাস করেছেন। আমাদের একজন প্রতিরক্ষা মন্ত্রী আছেন যিনি আমাদের সেনাদের বাঁচিয়ে রাখার চেয়ে টেস্টোস্টেরন পরীক্ষার দিকেই বেশি মনোযোগ দেন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌপ্রধান হাং চাওয়ের কাছে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটর ও আর্ম সার্ভিসেস কমিটির সদস্য রিচার্ড ব্লুমেন্থাল। এতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা সেনাদের জীবনযাত্রার মান ও মার্কিন নৌবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্ন তোলেন তিনি। 2025-এর 21শে নভেম্বর থেকে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এর মধ্যে মাত্র 2 দিন তীরে কাটানোর সুযোগ পেয়েছেন রণতরীটির নাবিকেরা। তবে এর চেয়েও বেশি 326 দিন সাগরে মোতায়েন ছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কিন্তু 11 মাসের অভিযাত্রায় বেশ কয়েকবারই ভূমির সংস্পর্শ পেয়েছিল নাবিকেরা। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দুর্দশার খবরে অবশেষে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। নাবিকদের দুরবস্থা ও মনোবল কমে যাওয়ার খবরকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার পানামা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানান পিট হেগসেথ। দাবি করেন দীর্ঘ ও কঠিন মিশনেও প্রতিটি ক্রুকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন সামরিক বাহিনী। এ সময় দীর্ঘ সময় সমুদ্রে থাকা নাবিকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।